কর্ণাটকে বিজেপি সরকার হিজাব নিষেধাজ্ঞা করেছিল, হিজাবের ওপর নিষেধাজ্ঞা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। সম্প্রতি কংগ্রেস সরকার ক্ষমতায় এসে হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, যিনি ইন্ডিয়া জোটেরই আরেকটা দল হচ্ছে কংগ্রেস, তারা ক্ষমতায় এসে এরকমটাই জানিয়েছে। নির্বাচনে আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে হিজাব নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করবে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা তাদের প্রতিশ্রুতিটা পূরণ করলো। আচ্ছা রাজুদা, এ বিষয়ে আপনি কি বলবেন? হিজাব নিষেধাজ্ঞা করেছে কংগ্রেস সরকার, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো তারা কাজ করেছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই বিজেপি সরকার 2014 থেকে 2023 শেষ, 24 আসতে চললো, কয়েকদিন পর 2024 শুরু হবে। তো 2014 থেকে 2024 এই পর্যন্ত মানুষকে এমনভাবে বিরক্ত করেছে, মানুষের ক্ষমতায় আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটা পালন করেনি, উপরন্ত শুধুমাত্র মানুষকে বিরক্ত করে গেছে। এই 2014 থেকে 2024 মানুষের কাছে কালা দিবস, মানে কালা দিবস ভাবে মানুষ পালন করেছে। আসার পর থেকে মানুষ লজ্জিত হয়ে গেছে। মানুষ কি খাবে, মানুষ কি পরবে সেটা ঠিক করে দেবে ওরা। আমি কি খাবো, আমি কি পরবো, কালকে বলবে না তোমার এই কোটটা পরা যাবে না, তুমি আর পাওয়ার চশমা চোখে ব্যবহার করতে পারবে না, তোমার জুতো পরা যাবে না। ও ঠিক করে দেবে, বিজেপির নেতা প্রধানমন্ত্রী ঠিক করে দেবে আমি কি পরবো, আমি কি খাবো, আমি কি কোথায় শোবো, উনি ঠিক করবেন। অর্থাৎ গণতন্ত্র যে বিষয়টা, গণতন্ত্রটাকে গলা টিপে এরা হত্যা করেছে এই দীর্ঘ বছরের, এই 14 থেকে 24 সে তার পাপের কলসি পরিপূর্ণ হয়ে গেছে। এখন সারা ভারতের মানুষ জোট বেঁধেছে, জোট বেঁধে ইন্ডিয়া জোটকে সমর্থন করছে। তো আজকে ইন্ডিয়া জোটকে এতটাই এরা ভয় পেয়ে গেছে, এরা দেশের নামটা বদল করে দিয়েছে, বলছে ভারত। তার মানে ইন্ডিয়ান যে আমরা বলি পাকিস্তান ইন্ডিয়া খেলা, সেখানে এবার আমরা বলতে হবে আমাদের ভারত ইন্ডিয়া খেলা, মানে পাকিস্তান আর বলা যাবে না, ইন্ডিয়া বলা যাবে না। টাকার মধ্যে আমার কাছে একটা নোট আছে, সেই নোটে লেখা আছে ইন্ডিয়া, তাহলে এই টাকাগুলোকেও বাতিল করে দেবে, কারণ ওখানে ইন্ডিয়া লেখা আছে। অর্থাৎ এই যে বিজেপি সরকার, তার বিরুদ্ধে আওয়াজ তুলছে ইন্ডিয়া জোট, এবং সমগ্র ভারতের মানুষ তাদেরকে সমর্থন করছে, যার ফলে এরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাচ্ছে এবং এরা যা খুশি তাই করছে। দেখুন না, কয়েকদিন আগে যে পার্লামেন্টে একজন ব্যক্তি, সে এখান থেকে কিছু ওই স্মোক বোম নিয়ে গিয়ে সেখানে ঢুকলো পার্লামেন্টে। কে ঢোকালো? বিজেপির বিধায়ক ঢোকালো, বিজেপির বিধায়কের পাশে ঢুকলো। কে সিকিউরিটিতে ছিল? দিল্লি পুলিশ ছিল। দিল্লি পুলিশ কার অধীনে রয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মানে কে? অমিত শাহ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ সেই পুলিশ অক্ষম সিকিউরিটি দিতে, সেখানে বোম নিয়ে ঢুকে গেল। সেখানে বোম নিয়ে ঢোকার পরে স্মোক বোম সেখানে গিয়ে ধোঁয়ার সৃষ্টি করলো, সেখানে একটা হট্টগোল শুরু হলো। তাহলে এই দুটোর জন্য দায়ীকে? সে কেন্দ্রের পুলিশ দায়ী, এবং দায়ীকে কেন্দ্রের আর একজন এমপি। কিন্তু বলছে বিজেপি সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মানে এইখানে দোষী যে ললিত ঝা, সে কিন্তু এই পশ্চিমবাংলার লোক না। পশ্চিমবাংলার লোক বলে তাহলে তো এখানে বাড়ি তো শুভেন্দু অধিকারীর এখানে বাড়ি, তাহলে শুভেন্দু অধিকারী তো সিবিআই তার নাম, সিবিআই এফআইআর নাম আছে। এবার শুভেন্দু অধিকারী যদি কালকে কোনো একটা গিয়ে দুষ্কর্ম করে, কোথাও গিয়ে যদি কোনো একটা গন্ডগোল পাকায়, কোথাও যদি বোম মেরে দেয়, উড়িয়ে দেয়, কিছু একটা করে, তার জন্য কি দায় কি মমতা ব্যানার্জি নেবে না পশ্চিমবঙ্গবাসী নেবে? দায় নিতে হবে শুভেন্দু অধিকারীকে। গণতান্ত্রিক দেশে একটা মানুষ যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় বসবাস করবে, পুলিশের অনুমতি নিয়ে কোথাও বসবাস করতে হয় না যে আমি এই রাজ্যের, আমি ভারতের একজন বাসিন্দা, আমাকে এখানে বসবাস করতে দাও, এর জন্য পুলিশ আমাকে অনুমতি দিক, এটা তো নয়। সে যেখানে খুশি সেখানে গিয়ে বাড়ি কিনতে পারে, থাকতে পারে, ব্যবসা করতে পারে, এর জন্য কোনো অনুমতি লাগে না। রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি লাগে না যে রাজ্য সরকার আমাকে পারমিশন দাও, আমি এখানে তোমার এখানে বসবাস করব। অর্থাৎ ভারতের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মানুষ তার অধিকার আছে, অধিকার নিয়ে সে বসবাস করছে। এখানে সেই ললিত ঝাও সেখানে পশ্চিমবাংলায় থাকতো, তো পশ্চিমবাংলায় থাকা মানে তো এই দোষ যে পশ্চিমবঙ্গ রাজ্যের নয়, যে সেখানে থাকতো বলে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জিনিসটা বলা হচ্ছে, তাদের দোষ এড়ানোর জন্য বিজেপির এমপির পাশে ঢুকেছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কেন্দ্রের ফোর্স অক্ষম সিকিউরিটি দিতে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাড়ি কোথায় বলে তারা পাগল হয়ে যাচ্ছে। যেখানে ক্রাইমটা ঘটলো, যারা অক্ষম হলো, যে ঢোকালো, সেই কথাটা এরা একবার বলছে না। এরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া। মানুষ কি বোঝে না? মানুষ কি অবুঝ যে সেখানে কাদের দায়িত্বে রয়েছে পার্লামেন্ট? মানুষ কি বোঝে না যে কোন এমপি তাকে ঢুকিয়েছিল? প্রতাপ সিম্বা যে এমপি, বিজেপির এমপি, তাকে ঢুকিয়েছে কিসের বিনিময়ে ঢুকিয়েছে? টাকা পয়সা লেনদেন হয়নি তো? নাকি কোনো পুলওয়ামা অ্যাটাকের মতো কোনো একটা ঘটনা ঘটানো চাইছিল এখানে, যে পুলওয়ামা অ্যাটাক, ইলেকশনের আগে একটা বিস্ফোরক বোঝাই লরি ঢুকে গেল, ইন্টেলিজেন্স জানতে পারলো না, কেন্দ্রের ফোর্স জানতে পারলো না, পুলিশ জানতে পারলো না, সেখানে ব্লাস্ট হয়ে গেল, বিরাট হট্টগোল পড়ে গেল। তারপরে একটা ঢপে চপ দিল, পাকিস্তান মেরে উড়িয়ে দিয়েছে, কোনো নিউজ পেপারে নাই, কোনো খবরে নাই। এই যে একটা দেশত্ববোধক হাওয়া 2019 সালে তোলা হয়েছিল, এবং সেইটাকে কেন্দ্র করে বিজেপি অনেকটা ভোট পেয়েছিল। এবার সেম একই ফর্মুলা, এই পার্লামেন্ট অ্যাটাক,
সেটা সেটা একই জিনিস নয় তো, সেই একটা দেশাত্মবোধক হাওয়া তোলার জিনিস নয় তো, এটা তো সন্দেহ বাড়ছে, প্রশ্ন উঠছে মানুষের মনে। আর আপনি যেটা বলছেন, এটা তো গণতান্ত্রিক দেশে যেখানে খুশি যে আপনি হিজাব পরবেন কি পরবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সেটা আপনি কি পরবেন, জিন্স পরবেন না শাড়ি পরবেন না চুড়িদার পরবেন না, আমি প্যান্ট পরবো না জিন্স পরবো না ধুতি পরবো, আমার ব্যাপার। আমি কি ভাষায় কথা বলবো সেটা আমার ব্যাপার। সে বিজেপি নেতা ঠিক করে দেবে কি পরবে, মানুষ এদেরকে ভোট দেবে। 24টা আসতে দিন, 24 আসলে পরে মোদি হারে হারে টের পাবে যে কত ধানে কত চাল। কিন্তু এই যে সম্প্রতি যে 5 রাজ্যের বিধানসভা ভোটটা হলো, সেখানে তো দেখা গেল যে বিজেপি সরকার ভালো ফল করেছে। দেখুন, বিজেপি সরকার ফল কাদের থেকে কাদেরকে হারিয়েছে, কংগ্রেসকে হারিয়েছে। কংগ্রেসের একটা জমিদারি সম্পূর্ণ মানসিকতা রয়েছে। তারা ভাবে যে কংগ্রেস বিরাট শক্তিশালী, কংগ্রেস একাই 100, কংগ্রেসের পাশে কাউকে দরকার নাই। কংগ্রেস তো ইন্ডিয়া জোটের সমর্থন চায় নাই এই লড়াইয়ে। কেন চাইনি? যদি চাইতো আজকে হার হতো না, আজকে বিজেপি সেখানে কোনোভাবেই আসতে পারতো না। কংগ্রেসের এই জমিদারপন্ন মানসিকতার ফলস্বরূপ এই 5টা রাজ্যে হার, এই যে বিজেপির জিত, এটা ভুল করেছে কংগ্রেস, তার প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস। এবং ইন্ডিয়া জোটের পক্ষেই সম্ভব বিজেপিকে হারানো। ইন্ডিয়া জোট বলতে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দেখুন, সারা ভারতবর্ষে বিজেপিকে হারিয়ে গোহারা করেছে কে? মমতা ব্যানার্জি। বিজেপিকে হারিয়ে গোহারা করেছে কে? অভিষেক ব্যানার্জি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একমাত্র প্রমাণ করেছে সারা ভারতবর্ষে। বিজেপি বলেছিল 200 সিট, তারা আটকে গেছে 77 সিটে। অর্থাৎ সারা ভারতের শক্তি দিয়ে সমস্ত ভারতবর্ষের বড় বড় এমপি এমএলএ সমস্ত মন্ত্রী চিফ মিনিস্টার সব এসে তারা কোনো মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। অর্থাৎ এটা প্রমাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি বারবার হার স্বীকার করে এবং তারা সমস্ত রকম শক্তি প্রয়োগ করেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে না। তাই সমগ্র ভারতবর্ষের সমস্ত শক্তি প্রয়োগ করে চেষ্টা করছে বাংলাকে হ্যাটা করা, বাংলাকে অপদস্থ করা, বাংলাকে অপমান করা, বাংলার মানুষকে অপমান বিজেপি করা। সরকার কেন বারবার বাংলাকে অপমান করে, কেন বাংলাকে বঞ্চিত করে? এটা আপনারা বারবারই অভিযোগ করেন যে বিজেপিরা বাংলাকে বঞ্চনা করছে। বিজেপির থেকে টাকা দেওয়া হচ্ছে না, 100 দিনের কাজে টাকা দেওয়া হচ্ছে না, আবাস যোজনা টাকা দেওয়া হচ্ছে না। বারবার বিজেপিকেই তোপ দাগা হয় যে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে। কেন বিজেপি সরকার কেন এমনটা করে বলে আপনারা মনে করছেন? দেখুন, একটা বাংলায় কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। আসলে যেমন কুকুর হয় তেমন মুগুর দরকার হয় তাকে মারার জন্য। তো বিজেপিকে মারার জন্য একদম পারফেক্ট হলো তৃণমূল। তো তৃণমূলকে যদি আটকানো যায় কোনোভাবে, তৃণমূলকে যদি দোষারোপ করা যায়, তৃণমূলের মন্ত্রীকে যদি জেলে পড়া যায়, সারা ভারতবর্ষে যদি প্রমাণ করা যায় তৃণমূল মানেই করাপ্টেড, তৃণমূল মানেই দুশ্চরিত্র, তৃণমূল মানেই খারাপ, তাহলে কি হবে? তৃণমূলের একটা খারাপ দিক তারা ভারতবর্ষে তুলে ধরতে পারবে। কারণ তারা একমাত্র ভয় পায় তৃণমূলকে, সারা ভারতবর্ষে কংগ্রেসকে ভয় পায় না। কারণ কংগ্রেসকে হারিয়ে দিয়েছে, প্রমাণ করেছে যে কংগ্রেসকে বিজেপি ভয় পায় না। আর তৃণমূলের কাছে হেরেছে, তাই ভয় পায় তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই সমস্ত শক্তি প্রয়োগ করে কোনো প্রমাণ নাই পাতি নাই এক একটা তৃণমূলের নেতাকে ধরছে আর সেই মানি লন্ডারিং অ্যাক্টে গিয়ে তাদেরকে জেলে ভরছে। জেলে ভরা মানে তো প্রমাণিত হচ্ছে না যে এই লোকটা দোষী সাব্যস্ত হলো। কোর্ট প্রমাণ করবে যে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে, বিজেপিকে প্রমাণ করতে হবে, সিবিআইকে প্রমাণ করতে হবে, ইডিকে প্রমাণ করতে হবে যে তৃণমূলের একটা নেতাকর্মীর এগেনস্টে কোর্টে রায় হয়েছে, প্রমাণিত দোষী সাব্যস্ত করেছে কোর্ট। একটা 2011 থেকে 2024, 2011 থেকে 2024 সাল হয়ে গেল, একটা আপনি যে কোনো ছোট বড় ডিস্ট্রিক্ট কোর্ট, জেলার কোর্ট, সাব ডিভিশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন একটা কোর্টে দেখান যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে কোন একটা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে যে তৃণমূল কংগ্রেস দোষী। কি হয়েছে? অভিযোগ হয়েছে। কার কথাই গ্রেপ্তার করেছে? বিজেপির কথাই গ্রেপ্তার করেছে। কে করেছে? ইডি বা সিবিআই। তারপরে প্রমাণ দিতে পারেনি বলে কোথায় ঠাপ খাচ্ছে? হাইকোর্টের কাছে। হাইকোর্ট কি জিজ্ঞাসা করছে যে এদেরকে ধরা হয়েছে, এদের বিরুদ্ধে প্রমাণ কোথায়? প্রমাণ দিতে হাইকোর্টে পাচ্ছে না, যার ফলে হাইকোর্টে প্রমাণ দিতে পারছে না বলে তাদের অফিসার চেঞ্জ করতে হচ্ছে। অর্থাৎ অফিসার চেঞ্জ করছে বারবার, দেখা যাচ্ছে অর্থাৎ বারবার প্রমাণ হচ্ছে যে তারা বিনা প্রমাণে, বিনা দোষে তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি বললেন ইন্ডিয়া জোটের প্রধান মুখ মমতাকে করলে তবেই বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু সম্প্রতি যে দিল্লিতে উনি বৈঠকে গেলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে, সেখানে প্রধানমন্ত্রী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছে। তাহলে এটা কি শুধুমাত্র ওনার মানে উদার মানসিকতার জন্য এমনটা করলেন, নাকি এটা শুধুমাত্র ইন্ডিয়া জোটের মাঝখানে চির ধরাতে চাইছে, ইন্ডিয়া জোটকে দুর্বল করতে চাইছে? দেখুন, এখানে হচ্ছে যে ইন্ডিয়া জোটে 26টা দল আছে। এই 26টা দল থেকে সিদ্ধান্ত হয়েছে বয়স্ক এবং অভিজ্ঞ যে ব্যক্তি, সেই ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়া আছে। শুধু তৃণমূল কংগ্রেস নিয়ে তার ইন্ডিয়া জোট নয়, ইন্ডিয়া জোটে 26টা দল আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বলতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন বলতে শুনেছেন যে আমি প্রধানমন্ত্রী হব? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন বলতে শুনেছেন আমি প্রধানমন্ত্রী হব? শোনা যায়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সাধারণ মানুষ, আমরা সবাই চাই যে বিজেপি ক্ষমতাচ্যুত হোক, বিজেপি চলে যাক। কারণ এই বিজেপি যদি আবার 2024-এ আসে, মানুষের গণতান্ত্রিক অধিকার, আপনি একটু আগে যে প্রশ্ন করেছিলেন, হিজাব পরা বন্ধ করে দিয়েছিল কংগ্রেস, ক্ষমতায় এসে আবার হিজাব পরা প্রত্যাহার করে দিয়েছে। অর্থাৎ হিজাব থেকে শুরু করে A to Z, মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, সেটা ঠিক করে দেবে ওরা। এর আগে কয়েকটা বিল ওরা ইতিমধ্যে পাশ করে নিয়েছে গাজওয়ারি করে। যেমন জগদীপ ধনকার আগে আমাদের এখানে যখন আমাদের ইয়েতে বসতেন, যখন আমাদের রাজভবনে বসতেন, তখন সেটাকে বিজেপির পার্টি অফিস বানিয়েছিল। এরপরে দিল্লিতে গিয়ে ভাইস চেয়ারম্যান হয়েছেন, সেখানে পার্লামেন্টে সেখানে কি করছেন, বেছে বেছে প্রায় 150-র কাছাকাছি এমপিকে তারা এমপি থেকে সাসপেন্ড করে দিল। তারপরে কি করলো, কয়েকটা বিল, বিতর্কিত বিল তারা পাশ করার চেষ্টা করছে। এখন বিতর্কিত বিল তারা এইভাবে বিলগুলোকে পাশ করছে যেগুলো জনহিতকারী নয়, জনগণের ক্ষতিকারক বিল, যেগুলো মানুষ জানে না। মানুষ না জানার ফলে কি করছে, মানুষ এটা প্রতিবাদ করছে না। এই যে আপনার ইউসিসি, ইউনাইটেড সিভিল কোড, তারা প্রস্তাব রেখেছে, তারা সেখানে ইয়েতে পাশ করে নিয়েছে লোকসভা পার্লামেন্টে। আপনার কদিন আগে পাশ করলো, ন্যায় সংহিতা পাশ করলো। একে অমিত শাহজিকে ভাষণ দিতে শোনা গেল যে এ বিলে লেখা আছে যে যারা আন্দোলন করবে, যারা প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ, দেশ বিরোধী সেকশন বসানো হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ তাদেরকে সেই মতো অ্যাকশন নেওয়া হবে। এই যে বিলের মধ্যে লেখা আছে, উনি এটাকে সেখানে শপথ বাক্যে পড়ে শোনালেন, অথচ কোথাও এই বিলে কোথাও এরকম কোনো শব্দ লেখা নেই। তেমনি তারা বিল পাশ করলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বলা হলো যে ওপার বাংলার মানুষরা বা আফগানিস্তান থেকে বা যে সমস্ত কান্ট্রি থেকে যারা এসছে, হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, এই 5টা সম্প্রদায় মানুষ, 3টে কান্ট্রি থেকে যারা এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অথচ এই বিলে কোথাও নাগরিকত্ব দেওয়ার গল্প বলা নেই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে বলা হলো যে কারা বিদেশি চিহ্নিত করার জন্য, মানে বাইরে থেকে কারা কারা এখানে এসেছে এবং কারা কারা ভোট দেয়, কাদের কাদের ভোটার কার্ড আছে, কাদের কাদের আধার কার্ড আছে, তাদের চিহ্নিত করা হবে। অর্থাৎ নাগরিকত্ব তাদের দেওয়া হবে না, উল্টে তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করা হবে। বিজেপির একাধিক নেতাকে বলতে যাচ্ছে, অর্থাৎ যে বিলগুলো তারা ক্ষমতা বলে তারা পাশ করছে পার্লামেন্টে, সেই বিলগুলো মানুষের ক্ষতিকারক বিল। মানুষ সেগুলো বোঝে না, মানুষ সেগুলো মানুষের সামনে সেই বিলের সম্বন্ধে ডিটেলসে আনা হচ্ছে না, সেগুলোকে না জানিয়ে পাশ করে নেওয়া হচ্ছে। ন্যায় সংহিতা পাশ করিয়ে নেওয়া হলো, ইউসিসি পাশ করিয়ে নেওয়া হলো, সিএ পাশ করিয়ে নেওয়া হলো, একের পর এক মানব বিরোধী বিল তারা পাশ করছে। অর্থাৎ এই বিলগুলো দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত। তারা এই বিলে তো বলছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেমন নাগরিকত্ব দেওয়া নয়, বাংলাদেশি চিহ্নিতকরণ হবে, তেমন ইউনাইটেড সিভিল কোডে বলা হচ্ছে যে এখানে যারা মহিলাদের যে সুরক্ষা, মহিলাদের যে বাবার সম্পত্তির উপরে যে ভাগ, মহিলাদের যে অধিকার, সেই অধিকার থেকে মহিলারা বঞ্চিত হবে। যে এসটি জমি বিক্রি করা যায় না, এসটিদের জমি কেনা যায় না, সেখান থেকে তারা বঞ্চিত হবে। এসটিদের সম্পত্তি কেনা বেচা যাবে। এসসি ওবিসি এদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন প্রথা উঠে যাবে। অর্থাৎ মানুষের, গরিব মানুষের পেটে লাথি মারা বিল, এই বিলগুলো তারা নিয়ে এসে একতরফা পাশ করছে, মানুষের ক্ষতি করছে। এইগুলো থেকে তারা বুঝে গেছে যে আমরা কোনোভাবেই আর ক্ষমতায় আসবো না। তাই তারা গাজওয়ারি করে ওই জগদীপ ধনকারকে দিয়ে 150 জন এমপিকে বহিষ্কার করে দিয়ে তাদের বিলগুলোকে পাশ করে নিতে হচ্ছে। অর্থাৎ মানুষের থেকে এরা বিচ্ছিন্ন। তাই এরা সামনে ধর্মকে নিয়ে আসছে, কখন গীতা পাঠ করবে, কখন রাম মন্দির বানাবে। রাম মন্দির আর গীতা দিয়ে কি পেট চলে? পেট চলে না। রাম মন্দির থেকে তো প্রচুর কর্মসংস্থান হবে, জানিয়েছে। সে তো আমাদের তারাপীঠও আছে, কালীঘাটও আছে, দুর্গাপুজো হয়। তাহলে দুর্গাপুজোয় যখন দিদি 50,000 টাকা 70,000 টাকা করে দেয়, যে দুর্গাপুজো আরো ক্লাবগুলোকে 70,000 করে টাকা দিলে সেখানে অনেক কর্মসংস্থান হবে, সেখানে অনেক মেলা হবে, সেখানে অনেক প্যান্ডেলের লোকে কাজ পাবে, যারা মাটির কাজ করে, যারা মূর্তি তৈরি করে, তারা কাজ পাবে। সেই ক্ষেত্রে তখন তারা কেন বলে যে অনুদান কেন, ক্লাবগুলোকে ডোনেশন দিচ্ছে নাকি ভোট ব্যাংকের জন্য? তখন তাদের মনে হয় যে সেখানে কর্মসংস্থান হবে। আর রাম মন্দির তো মানে ধরুন 4 থেকে 5 দিন বছর, আর রাম মন্দিরটা তো এখানে ভিত্তি স্থাপন থেকে এটা তো এখন চলতেই থাকবে বছরের পর বছর, যুগের পর। রাম মন্দির না করে, বিজেপি যদি রাম মন্দির না করে কালী মন্দির করতো বা তারা মন্দির করতো, তাহলেও সেখানে ভিত্তি স্থাপন হতো। আপনি তারাপীঠে যান, সেখানেও দেখবেন প্রচুর মানুষের সমাগম। এবং আগে যে তারাপীঠ ছিল, আজকে যে তারাপীঠ, সেখানে কোনো বিজেপি বা সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস নেই। তারাপীঠ মানে তারাপীঠ, সেখানকার মানুষ সেখানে ভক্তি করতে যায়, মানুষ পুজো দিতে যায়, সেখানে বিজেপি ঝান্ডা নিয়ে যায় না। অর্থাৎ রাম মন্দির যেটা করছে সেটা বিজেপি রাজনীতি করছে, আর আমাদের তারাপীঠে বা কালীঘাটে যেটা আছে সেটা মানুষ ভক্তিতে পুজো দিতে যায়। দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আগামীকাল যেটা করছে তারা 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা চক্র চালানোর চেষ্টা করছে, বাইরে থেকে লোক এনে সেটা একটা ধর্মীয় সুশ্রী দিয়ে রাজনীতি করা।
অর্থাৎ এটা রাজনীতির গীতাপাঠ, এটা মানুষের ভক্তির গীতাপাঠ নয়। অর্থাৎ বিজেপি যেগুলো করবে রাজনীতির জন্য করে, আর মানুষ যেগুলো করে মানুষের জন্য করে, ভক্তির জন্য করে, দুটোর মধ্যে আলাদা পার্থক্য রয়েছে।